অদ্ভুত আন্দোলন হয়েছে, যে আন্দোলনে যে দাবি করছে এবং যার কাছে দাবি করছে এরা দুইজনই একমত যে এই দাবিটা ঠিক। আন্দোলনকারী বলেছে সরকারের কাছে যে আমরা কোটা সংস্কার চাই, সরকার বলছে আমি সংস্কার কি, আমি তো তুমি মানে বন্দুক চাইছিলাম, আমি তো কামান দিয়ে দিয়েছি 2018 সালে, আমি কোটা বাতিল করে ফেলেছি। এবং সরকার বলছে যে ওকে, উচ্চ আদালত এটা অবজেকশন দিয়েছে, আমরা আপিল করছি, মানে আমরা তোমাদের পক্ষেই তো আদালতে যাচ্ছি, একই দাবি নিয়ে যাচ্ছি বা বেশি নিয়ে যাচ্ছি, তারপরেও এত প্রাণহানি এবং এত হয়েছে। কারণ এইখানের মধ্যে ভুল বুঝাবুঝির প্রচুর অবকাশ ছিল। আমি যদি বলি কমিউনিকেশন গ্যাপটা আন্দোলনকারী, ওখানে কি আস্থার সংকটের প্রশ্নটি চলে আসছে না, যে আদালতের উপর কেন আস্থা রাখতে আসলে পারলো না? মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলে চীন সফর থেকে আসলেন সংবাদ সম্মেলনে, তখনও তিনি বলেছেন যে এটা আসলে আদালতের রায়ের উপর আমাদের কিছু করার নাই। এই জায়গাটা হচ্ছে কি, এই যে আমরা বিরতির সময় একটা কথা বলছিলাম আমি আপনি তানজিব ভাই, যে নাগরিকদের মিনিমাম একটা বেসিক সংবিধান বা মানে কিছু আইন কানুনের বিষয়গুলো জানা থাকা ভালো, কিন্তু আমাদের দেশে আসলে এগুলো আমরা জানি না, আমাদের চর্চার মধ্যে নেই, আমাদের তরুণদের মধ্যে তো আরো নেই, মানে না থাকাটাই স্বাভাবিক, ওই বয়সে আমাদেরও ছিল না। সুতরাং এই জিনিসটা তাদেরকে কিন্তু ডেকে কেউ বোঝায় নাই। আমি হয়তো টকশোতে বলেছি, কেউ শুনেছে, একজন মন্ত্রী হয়তো কোথাও বলেছেন, কেউ শুনেছেন। এই জিনিসটা যদি আন্দোলনকারীদের বোঝানো যেত, নাম্বার ওয়ান, তোমার দাবি আমার দাবি এক, সমস্যাটা কোথায় হয়েছে, হাইকোর্টের একটা রায়, ওকে এটাও সমস্যা না, কারণ এইটার আপিল প্রক্রিয়া আছে, আমরা আপিলে যাচ্ছি, ওকে আপিল পর্যন্ত অপেক্ষা করে, যদি আপিলে না হয় বিভিন্ন প্রক্রিয়া, অন্যান্য প্রক্রিয়া আছে, মানে আপিলে যদি সরকারের আপিল গ্রহণ না হতো কি হতো, হাইকোর্টের রায় থাকতো, ওই রায়ে কিন্তু বলা আছে সরকার চাইলে কম বেশ করতে পারে। তো সরকার বলতে পারতো যে যদি আমি আপিলে এটাকে পুরো বাতিল করতে না পারি, আমার তো কম বেশ করার অধিকার আছে, হাইকোর্টের রায় তো মানে প্রিভিল করবে, আমি কম বেশ করে তোমাদের সাথে বসে সলভ করে ফেলবো, গো ব্যাক, লেখাপড়ার টেবিলে যাও। এই যে না বলার কারণে কিন্তু এই ভুল বুঝাবুঝিগুলো হয়েছে। আপনি কমিউনিকেশনের কথা বলছিলেন, যে গ্যাপটা, কমিউনিকেশনের কথা বলছিলেন, এই গ্যাপে যেটা হয়, বহির শক্তি যাদের এজেন্ডা আছে, যাদের স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা আছে, যার আমি এটা দাবির সাথে কিছু না, বাংলাদেশ জ্বললে পড়লে আমার খুব আরাম, আমার নিজের এজেন্ডা, আরেকজনের আরেকটা এজেন্ডা, এই যাদের এজেন্ডা, এরা তখন ঢুকতে পেরেছে, তারা গুজব রটাতে পেরেছে এবং তারা উত্তেজিত করতে পেরেছে। আপনি দেখেন, মূলত অশান্ত হওয়া যেদিন থেকে শুরু হলো, এই আন্দোলনটা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ছিল। অশান্ত হওয়া যেদিন শুরু হলো, সেদিন এমন একটা স্পেসিফিক টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে আমি রাজাকার এই স্লোগানটা দিয়ে যে নেমে আসলো, কেউ না কেউ কোথাও না কোথাও এটাকে সুপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে টুইস্ট করে ওই জায়গায় নিয়ে গিয়েছে। কারণ এখানে তো রাজনৈতিক শক্তিগুলো কাজ করে। এবং আমরা গণমাধ্যমে দেখেছি, ছাত্রছাত্রীদের যখন জিজ্ঞেস করা হলো যে তারা আসলে সেই সংবাদ সম্মেলনটা দেখেছে কিনা, তাদের বেশিরভাগই বলেছে যে তারা আসলে দেখেনি। আমি নিজে অনেকের সাথে পরিচিতদেরকে আমি বলেছি যে এই মানে আমি নৈতিকভাবে কোটা তুলে দেওয়ার বা কোটা সংস্কারের পক্ষে, কিন্তু আমি তাদের মানে কিছু লোককে বললাম যে ভাই তোমরা কি এটা দেখেছো, প্রাইম মিনিস্টার তো এইটা বলেন নাই, তোমাদের দাবি টাবি সব ঠিক আছে, আমি দাবির সাথেই আছি, কিন্তু তোমরা যে রাজাকার বলছো নিজেদেরকে, কেন বলছো, এটা তো বলে নাই। সো এই যে জায়গাগুলোতে আস্থার সংকটটা তৈরি হয় প্রথমত কমিউনিকেশনের গ্যাপ থেকে। আমার কাছে মনে হয় যে এই পুরাটাই দুর্ভাগ্যজনক যে প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা গেলাম, গোটা জাতি গেল। যদি আন্দোলনকারীদেরকে আরো পরিষ্কারভাবে বোঝানো যেত, তাহলে হয়তো আমরা এত প্রাণহানি, এত সম্পদহানিটা এড়াতে পারতাম। রাজনৈতিক দূরদর্শিতার জায়গাটুকু আমরা এবং এই আস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের, এই আস্থা তৈরি করার দায়িত্ব আন্দোলনকারীদের না। কারণ আমার মনে আছে একজন সমন্বয়কের সাথে আমি আরেকটা টিভি চ্যানেলে যখন সরাসরি কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমাদের সাথে তো কেউ কথাই বলছে না। একদম, এবং শুরু থেকে তারা কিন্তু এই দাবিটাই করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলুক, আশ্বস্ত করুক, কেননা আদালতের রায় যে তাদের দিকেই যাবে সেটি কিন্তু তারা তখন নিশ্চিত ছিল না। এটা নিশ্চিত না, আমার কথা অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। যেমন ধরেন যে ভাঙচুরের কথাটা যদি আন্দোলনের সূচনাগার হিসেবে আমরা চিন্তা করি, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ই হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার টিএসসির পাশেই হচ্ছে এত বড় একটা স্টেশন, মেট্রো রেল স্টেশন, ওখানে একটা কাঁচও ভাঙা হয় নাই। তাহলে আন্দোলনকারীরা যেখানে সূতিকাগার, সেখানে কিচ্ছু হচ্ছে না মেট্রো রেলের, আপনার মিরপুরে গিয়ে মেট্রো রেল আক্রমণ হচ্ছে কেন? এবং আন্দোলনকারীরা কিন্তু বারবার বলেছে যে আমরা কোনো সহিংসতার মধ্যে, কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে নেই, তারা কিন্তু তাদের অবস্থান। যেদিনই ঘটনাগুলো ঘটেছে শুক্রবার আপনি দেখবেন, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বৃহস্পতিবার বন্ধ ঘোষণা হয়ে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর সামনে এই আন্দোলন, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এর কোনোটাই কিন্তু মিরপুরে যেখানে পড়েছে এটার ধারে কাছে না, বা আপনি মহাখালী সেতু ভবনের ধারে কাছে না, এই ক্যাম্পাসগুলোর ধারে কাছেই না। আপনি বাড্ডা রোডে, আমি ধরলাম বাড্ডা রোডে মূল আন্দোলনটা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে নর্থ সাউথ আইইউবি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ওই ব্লক থেকে এসে এখানে ওরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জড়িয়েছে।
এরা কিন্তু বিটিভির দিকে মার্চ করে নাই, ওই না। জায়গাগুলো কিন্তু আমরা দেখছিলাম। বিটিভি খুব তো অনেক কাছে দূরে। ছিল, তারপর না। তো বিটিভি মার্চ না করলে, বিটিভির পাশে তো 5টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই যে এখানে এত বুঝতাম ছাত্র আসবে। এগুলো তো পরিকল্পিতভাবে আর একটা গ্রুপ করেছে, এবং সেটা যে করেছে এই সুযোগটা পেয়েছে কারণ আন্দোলনকারীদেরকে বিভ্রান্ত করার সুযোগ হয়েছে আস্থার সংকটের কারণে। আপনি যেটাতে নিঃসন্দেহে। গিয়েছেন, আস্থার সংকট ডায়ালগ ছাড়া কখনোই সমাধান বাট করা এখনো সম্ভব না। পর্যন্ত যে নেরেটিভটা সেটা হচ্ছে যে এই যে যাদের মৃত্যু হয়েছে এবং ভাঙচুর কিংবা সরকারি সম্পত্তির যে বিনাশের কথা বলা হচ্ছে, এখনো কিন্তু বলা হচ্ছে যে আন্দোলনকারীরা ক্ষোভ থেকে, সরকারের উপরে ক্ষোভ থেকে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই আক্রমণগুলো হয়েছে। এবং আরেকটা নেরেটিভ হচ্ছে সরকারের পক্ষ থেকে যে সরকার শুধুমাত্র সম্পদের হানি হয়েছে সেটার কথা বলেছে, এতগুলা প্রাণ যে ঝরে গেল সেটার নানা কথা বলছে। ধরনের ইমোশনাল বিষয়গুলো আসলে এর মধ্যে মানে চলে ওই এসেছে। নেরেটিভটা কিন্তু এখনো চালু আছে এবং সরকার, আমার কাছে যে জায়গাটা আশ্চর্য লাগে, সরকার কিন্তু এই নেরেটিভটার কাউন্টার দিতে পারতেছে না। ব্যাখ্যা মানে আরিফ